যা যা থাকছে এই ভিডিওতে পুলে, লিভার্স, গিয়ার্স, স্প্রিংস। এই ভিডিওতে আপনারা এই 4 ধরনের মানসিক দক্ষতার প্রশ্ন পাবেন এবং এর সমাধানগুলো আপনারা পাবেন। আশা করি পুরো ভিডিও দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। প্রশ্ন 1, ওজনটিকে সরানোর জন্য কতটুকু শক্তির প্রয়োজন? এই প্রশ্নটি আপনারা 5 সেকেন্ড চিন্তা করুন, তারপর উত্তর বলছি। সঠিক উত্তর হলো 10 কেজি। পুলে প্রশ্ন সমাধান করতে হলে কিছু বেসিক বিষয় মাথায় রাখতে হবে। সেগুলো হলো ওজনটিতে কতটি সাপোর্ট সেকশন আছে সেটি দেখতে হবে, মোট ওজনকে সাপোর্ট সেকশন দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই দুটি বিষয় যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনারা পুলে জাতীয় সমস্যাগুলো কিন্তু আপনারা খুব দ্রুত সমাধান করতে পারবেন। আসুন প্রশ্নটি অ্যানালাইসিস করি। চিত্র দেখুন, এখানে 10 কেজি দেওয়া আছে এবং সেখানে সাপোর্ট দেওয়ার জন্য একটি সেকশন আছে যেটি লাল চিহ্ন দিয়ে দেখানো হলো। এখন এই পুলের সমস্যাগুলো সমাধান করার জন্য একটি সূত্র আপনারা প্রয়োগ করতে পারেন, সেটা হচ্ছে ওজন ডিভাইডেড বাই সেকশন সমান সমান ফলাফল। অর্থাৎ এখানে ওজনকে যতটা সেকশন আছে ততটা দিয়ে যদি ভাগ করেন তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। তাহলে এখানে যেহেতু 10 কেজি দেওয়া আছে এবং সেকশন হচ্ছে একটি, তাহলে 10কে 1 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পাবো 10 কেজি। তাহলে পরবর্তী প্রশ্নে যাই। প্রশ্ন 2, ওজনটিকে সরানোর জন্য কতটুকু শক্তির প্রয়োজন? তাহলে এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, যে চিত্রগুলো একটু কিন্তু খেয়াল করবেন আপনারা, আর আপনারা 5 সেকেন্ড চিন্তা করুন, এরপর আমি উত্তর বলছি। সঠিক উত্তর হলো 5 কেজি। তাহলে ব্যাখ্যাটা দেখি। এখানে 10 কেজি ওজনকে সাপোর্ট দেওয়ার দুটি সেকশন আছে। এখন সেকশনগুলো কোথায় কোথায় আছে একটু দেখিনি। একটা সেকশন, দুইটা সেকশন। তাহলে আমরা এর আগে দেখলাম একটি সেকশন ছিল, সেখানে আমরা 10 কেজিকে আমরা 10 কেজি ছিল সেখানে আমরা 1 দিয়ে ভাগ করছিলাম। এখানে সেকশন দুটি, তাই আমরা 10 কেজিকে 2 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর পাবো 5 কেজি। 3 নম্বর প্রশ্নটা দেখি। এখন 3 নম্বর প্রশ্নটা কিন্তু আপনার চিত্রকে একটু ভিন্ন, সেজন্য আমরা 5 সেকেন্ড চিন্তা করুন, এরপর আমি উত্তর বলছি। সঠিক উত্তর হলো 50 কেজি। তাহলে 3 নম্বর প্রশ্নটা আমরা একটা অ্যানালাইসিস করি। সেটা হলো এখানে 300 কেজি ওজনকে সাপোর্ট দেওয়ার 6টি সেকশন আছে। তাহলে 6টি সেকশনটা আমরা একটু দেখে আসি। ছয়টি সেকশন যখন আছে, এই 6টি সেকশন দ্বারা আমরা 300কে যদি ভাগ করি তাহলে আমরা প্রত্যেকটা সেকশন আমরা পাবো 50 কেজি করে। তাহলে সঠিক উত্তর হলো 50 কেজি। তাহলে এই পুলে জাতীয় সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা কিন্তু এই কৌশল অবলম্বন করতে পারেন। অর্থাৎ এখানে ওজনকে আপনারা সেকশন বের করে সেকশন দ্বারা ভাগ করলে আপনারা সঠিক উত্তর পেয়ে যাবেন। এখন আসি আমরা লিভার জাতীয় প্রশ্নগুলো। এখন লিভারের প্রশ্নগুলোতে আপনারা কিছু জিনিস পাবেন, সেটা হচ্ছে অবলম্বন বিন্দু পাবেন এবং ওজন দেওয়া থাকবে। তাহলে আপনারা প্রশ্নটা চিন্তা করুন 5 সেকেন্ড, আমি এরপরে বলছি। সঠিক উত্তর হলো 10 কেজি। লিভারের প্রশ্ন সমাধান করার জন্য বেসিক বিষয়গুলো হলো অবলম্বন বিন্দুটি কত দূরত্বে আছে। তাহলে অবলম্বন বিন্দু বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে এই যে ত্রিভুজ আকৃতির অংশটাই হচ্ছে আপনার অবলম্বন বিন্দু। এটা মাঝখানে থাকতে পারে, ডানে থাকতে পারে, বামে থাকতে পারে। এটার উপর কিন্তু অর্থাৎ অবলম্বন বিন্দুর উপর ভিত্তি করে কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু অর্থাৎ এই লিভার জাতীয় অঙ্কগুলো কিন্তু আমাদের সমাধান করতে হবে। তাহলে এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এক পাশে কত ওজন দেওয়া আছে। তাহলে এখানে আরেকটা বিষয় থাকবে লিভারের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওজন। তাহলে এখানে কিন্তু ওজনগুলো দেওয়া থাকবে, আরেকটা থাকবে দূরত্ব। তাহলে আমরা একটা সূত্র দিয়ে আমরা কিন্তু এটা করতে পারি। সূত্রটা হচ্ছে W × D1 = F × D2। তাহলে এখানে আমরা একটু ব্যাখ্যা করি। W বলতে হচ্ছে ওজন, অর্থাৎ যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেই ওজনটা, আর D1 হচ্ছে দূরত্ব অর্থাৎ প্রথম দূরত্ব, এটাও কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। আর F হচ্ছে আমার প্রশ্নবোধক চিহ্নে আমি যে ওজনটা বসাবো সেটা হচ্ছে F। F মানে হচ্ছে ফোর্স নিডেড। আর D2 হচ্ছে আমাদের অর্থাৎ যে অংশে আমাদের ওজন দেওয়া থাকবে না সে পাশে একটি দূরত্ব দেওয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তাহলে আমরা প্রশ্নটা একটা অ্যানালাইসিস করি। 4 নম্বর প্রশ্নটা,
যেহেতু অবলম্বন বিন্দুটি ঠিক মাঝে অবস্থান করছে এবং এই ভারসাম্যে কোনো দূরত্ব দেওয়া নেই, তাই প্রশ্নবোধক স্থানে 10 কেজি ওজন সংযুক্ত করতে হবে। অর্থাৎ এখানে যেহেতু কোনো দূরত্ব দেওয়া নেই, তাহলে সেহেতু আমাদের কোনো দূরত্ব গুণ করার কোনো প্রশ্নই আসে না। তাহলে এক্ষেত্রে এক পাশে বাম পাশে যেহেতু আমাদের 10 কেজি দেওয়া আছে, তাহলে আমরা ডান পাশে 10 কেজি বসালে কিন্তু আমাদের উত্তর হয়ে যায়। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 10 কেজি। পরের প্রশ্নে যাই। ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে? তাহলে আপনারা 5 সেকেন্ড চিন্তা করুন। সঠিক উত্তর হলো 5 কেজি। তাহলে ব্যাখ্যাটা দেখি। তাহলে ব্যাখ্যা যাওয়ার আগে আমরা একটু করে জিনিসটা একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আগের প্রশ্নে ছিল শুধু 10 কেজি ছিল, এক পাশে কোনো দূরত্ব ছিল না, কোনো কিছুই ছিল না। তাহলে এখানে কিন্তু এই চিত্রে কিন্তু আবার দূরত্ব দেওয়া আছে এবং এক পাশে বাম পাশে কিন্তু 10 কেজি দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা যদি প্রথম দূরত্ব পেলাম হচ্ছে 1 মিটার আর ওজন পেলাম হচ্ছে 10 কেজি, তাহলে আমাদের ডান পাশে কিন্তু একটা দূরত্ব দেওয়া আছে 2 মিটার, কিন্তু ওজন দেওয়া নেই। তাহলে আমাদের বের করতে হলে আমাদের যেটা করতে হবে, বাম পাশের দূরত্ব এবং ওজনকে গুণ করতে হবে, যেটা হচ্ছে W × D1, আর ডান পাশেরটা হচ্ছে F × D2। অর্থাৎ আমাদের এখানে F দেওয়া নেই, কিন্তু D2 দেওয়া আছে 2 মিটার। তাহলে আমরা 10 কেজিকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের উত্তর পাবো 5 কেজি। তাহলে আমরা ব্যাখ্যাটা একটু ডিটেলসে দেখি। সেটা হলো W × D1 সমান F × D2। তাহলে আমি একটু আগে যেটা ব্যাখ্যা করলাম সেটা হচ্ছে W সমান হচ্ছে 10 কেজি দেওয়া আছে, আর D1 হিসেবে 1 মিটার দেওয়া আছে, F কিন্তু বের করতে হবে, আর D2 সমান হচ্ছে 2 মিটার দেওয়া আছে। তাহলে আমরা 10 কে 2 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পাবো 5 কেজি। প্রশ্ন 6। ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে? এই প্রশ্নটি আপনারা 5 সেকেন্ড চিন্তা করুন, এরপর আমি উত্তর বলছি। সঠিক উত্তর হলো 60 পাউন্ড। তাহলে এই যে 60 পাউন্ড যে দেওয়া আছে সেটা কিন্তু আমাদের উত্তর কিন্তু কিভাবে হলো সেটা আমরা একটু ব্যাখ্যা করি। আগের মতোই ওজন এবং দূরত্ব কিন্তু এখানে কিন্তু কাউন্ট করতে হবে। তাহলে আমরা 6 নম্বর প্রশ্নের একটু ব্যাখ্যা করি। W × D1 সমান F × D2। তাহলে এখানে দেখেন বাম পাশে কিন্তু দেওয়া আছে 80 পাউন্ড এবং হচ্ছে দূরত্ব দেওয়া আছে 9, কিন্তু ডান পাশে কিন্তু 12 ফিট দেওয়া আছে, কিন্তু কোনো ধরনের ওজন দেওয়া নেই। তার আমাদেরকে ওজন বের করতে হবে। এই ধরনের লিভারের প্রশ্নে আরেক ধরনের প্রশ্ন হয়, সেটা হচ্ছে আমাদের এখানে দেখতেছেন 6 নম্বর প্রশ্নে দেখছেন যে এখানে ওজন বের করতে বলা আছে, কিন্তু এখানে আপনার কিন্তু ডান পাশে কিন্তু আপনার কি বের করতে বলতে পারে, দূরত্ব বের করতে বলতে পারে। সেক্ষেত্রে কিন্তু সূত্র একই, অন্য কিছু কোনো সমস্যা নেই। ওজন দেওয়া থাকলে দূরত্ব বের করতে বলতে পারে, দূরত্ব দেওয়া থাকলে ওজন বের করতে বলতে পারে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর ছিল 60 পাউন্ড। প্রশ্ন 7 নম্বর প্রশ্নটি আপনারা একটু 5 সেকেন্ড চিন্তা করুন, এরপর আমি বলছি। সঠিক উত্তর হলো 35 পাউন্ড। তাহলে ব্যাখ্যাটা দেখি। তাহলে এখানে চিত্রটা একটু করে খেয়াল করুন। আমাদের এখানে কিন্তু দুটো ওজন দেওয়া আছে এবং হচ্ছে দুটি দূরত্ব দেওয়া আছে বাম পাশে। তাহলে 20 এবং হচ্ছে 30 দুটি ওজন দেওয়া আছে, আর দূরত্ব দেওয়া আছে 10 আর একটা হচ্ছে 5। তাহলে এখন আমরা কোনটিকে কিভাবে করব? তাহলে এক্ষেত্রে মাথায় রাখবেন, যখন ডাবল দূরত্ব এবং ডাবল ওজন দেওয়া থাকে তখন আমাদেরকে সাধারণত ওজন এবং দূরত্ব দুটি কিন্তু আলাদা আলাদা গুণ করতে হবে। গুণ করে সেটাকে আমরা যোগ করলেই বাম পাশে আমরা একটা স্পেসিফিক একটা ফিগার আমরা পেয়ে যাব। তখন আমাদের ডান পাশেটা আমরা বের করতে সহজ হয়ে যাবে। তাহলে আমরা দেখি আমাদের এখানে কিন্তু দূরত্ব দেওয়া আছে 10 ফিট এবং 5 ফিট বাম পাশে। তাহলে আমরা দেখি 20 × 10 অর্থাৎ 20 × 10 এবং হচ্ছে 30 × 5, এই দুইটাকে আলাদা আলাদা গুণ করে সেটাকে যোগ করব। তাহলে আমরা ব্যাখ্যাটা দেখি। তাহলে দেখেন 20-এর সাথে আমরা 10 গুণ করব এবং 30-এর সাথে 5 গুণ করব। তাহলে দুইটা গুণ করার পরে দুইটাকে যোগ করলে আমাদের আসবে 350। সেটাকে আমরা অপর পাশে ডান পাশে দূরত্ব দেওয়া আছে, সেই দূরত্ব দিয়ে আমরা ভাগ করলে আমাদের উত্তর চলে আসবে 35 পাউন্ড। আশা করি লিভারের প্রশ্নগুলো আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ যেভাবে বললাম ঠিক সেভাবে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু লিভারের প্রশ্ন কিন্তু খুব দ্রুত সমাধান করতে পারবেন। প্রশ্ন 8। যদি X চাকা ঘড়ির কাঁটার দিকে 10 RPM গতিতে ঘুরে তাহলে Y চাকা কিভাবে ঘুরবে? তাহলে প্রশ্নটা আপনারা 5 সেকেন্ড চিন্তা করুন, এরপর আমি বলছি। সঠিক উত্তর হলো ঘড়ির কাঁটার দিকে একই গতিতে ঘুরবে। এখন চেইন যুক্ত চাকার প্রশ্ন সমাধান করতে বেসিক বিষয়গুলো হলো,
চাকাগুলো একই দিকে ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সব চাকা ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে, বিপরীত দিকে ঘুরলে বিপরীত দিকেই ঘুরবে। চাকা সমান হলে একই গতিতে ঘুরবে, অসমান হলে ধীর গতিতে ঘুরবে। অর্থাৎ চাকা যদি সবগুলো যদি ছোট হয় তাহলে আমাদের ঘূর্ণন গতিও কিন্তু একই হবে, আর যদি একটা ছোট একটা বড় হয় তাহলে কিন্তু ছোটটা একটু বেশি ঘুরবে কিন্তু বড়টা কিন্তু ধীর গতিতে ঘুরবে। তাহলে এখানে দেখেন ছোট চাকা বেশিবার ঘুরবে, বড় চাকা কমবার ঘুরবে। 8 নং প্রশ্নটা একটা অ্যানালাইসিস করি। তাহলে এখানে কিন্তু বলা আছে এক্স চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এবং ওয়াই চাকায় কিভাবে ঘুরবে। তাহলে আমরা একটু ব্যাখ্যাটা দেখি। এক্স চাকা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে আমরা বেসিকে দেখছিলাম যে এক্স চাকা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে তার পরবর্তী চাকা সবগুলো কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে। তাহলে আমরা দেখছি এখানে ঘড়ির কাঁটার দিকেই কিন্তু, অর্থাৎ ওয়াই চাকাটাও কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে এখানে দেখেন মোশনটা দেখলে তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। সঠিক উত্তর ছিল ঘড়ির কাঁটার দিকে একই গতিতে ঘুরবে। তাহলে এখানে ওয়াই চাকাটা কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে, কারণ এটা চেইনযুক্ত চাকা, সেজন্য কিন্তু প্রথমটা যেদিকে ঘুরবে পরেরগুলো ঠিক সেদিকেই ঘুরবে। প্রশ্ন 9, যদি এক্স চাকা ঘড়ির কাঁটার বিপরীত দিকে 10 আরপিএম গতিতে ঘুরে তাহলে ওয়াই চাকা কিভাবে ঘুরবে? 5 সেকেন্ড চিন্তা করুন, এরপর আমি উত্তর বলছি। সঠিক উত্তর হলো ঘড়ির কাঁটার বিপরীতে ধীর গতিতে ঘুরবে। তাহলে ব্যাখ্যাটা একটু দেখি। যেহেতু এখানে এক্স চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, তাহলে আমরা যেটা বেসিকে দেখলাম সেটা হচ্ছে প্রথম চাকাটি যদি যেদিকে ঘুরবে পরের চাকাগুলো ঠিক সেভাবেই ঘুরবে। তাহলে ওয়াই চাকাটিও কিন্তু এখানে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। এখন দেখেন এখানে একটা কিন্তু এখানে দেখেন এক্স চাকাটা কিন্তু ছোট এবং ওয়াই চাকাটা কিন্তু বড়, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে কিন্তু ধীর গতিতে ঘুরবে। প্রশ্ন 10, যদি এক্স গিয়ার ঘড়ির কাঁটার দিকে 10 আরপিএম স্থির গতিতে ঘুরে তাহলে ওয়াই গিয়ার কিভাবে ঘুরবে? প্রশ্নটি আপনারা 5 সেকেন্ড চিন্তা করুন। সঠিক উত্তর হলো ঘড়ির কাঁটার বিপরীতে 10 আরপিএম গতিতে ঘুরবে। কাঁটাযুক্ত গিয়ারের প্রশ্ন সমাধান করতে বেসিক বিষয়গুলো হলো, প্রথম গিয়ার যেদিকে ঘুরবে দ্বিতীয় গিয়ার তার বিপরীতে ঘুরবে, অর্থাৎ প্রথম গিয়ার ঘড়ির কাঁটার দিকে ঘুরলে দ্বিতীয় গিয়ার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। গিয়ার সমান হলে একই গতিতে ঘুরবে, অসমান হলে ধীর গতিতে ঘুরবে। ছোট গিয়ার বেশি ঘুরবে, বড় গিয়ার কম ঘুরবে। এখানে আমরা একটা জিনিস বলে রাখি, এখানে প্রথম পয়েন্টটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সবসময়, সেটা হচ্ছে প্রথম গিয়ার যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, অর্থাৎ যদি ডান দিকে ঘুরে তাহলে দ্বিতীয় কাঁটা অবশ্যই বাম দিকে বা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। তৃতীয় কাঁটা আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, চতুর্থ কাঁটা বিপরীত দিকে ঘুরবে। অর্থাৎ এই প্যাটার্নে কিন্তু আপনাদের কিন্তু কাঁটাযুক্ত গিয়ারগুলো কিন্তু চলতে থাকবে। যেভাবে আমরা কিন্তু চেইনযুক্ত চাকায় কিন্তু দেখছিলাম প্রথমটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে সবগুলো কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এটা হচ্ছে চেইনযুক্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু একই দিকে ঘুরবে। আর কাঁটাযুক্ত যদি গিয়ার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেগুলো কিন্তু একটা প্রথমটা যেদিকে ঘুরবে দ্বিতীয়টা তার বিপরীতে ঘুরবে। তো আমরা প্রশ্ন অ্যানালাইসিস করি। এখানে ছিল এক্স গিয়ার ঘড়ির কাঁটার দিকে 10 আরপিএম স্থির গতিতে ঘুরে। এখানে কিন্তু স্থির গতি একটা কিন্তু আপনাদের কিন্তু মানে মাথায় আসতে পারে যে স্থির গতি কেন দেওয়া আছে। এখানে কিন্তু স্থির গতি বা চলগতি এখানে এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার এখানে প্রথম চাকাটি কোন দিকে ঘুরছে সেটা এবং কত আরপিএম এ ঘুরছে সেটা কিন্তু আপনাদের দেখার বিষয়। তাহলে দেখেন এখানে কিন্তু চারটা চাকায় কিন্তু একই, সেজন্য আমাদের এখানে কিন্তু আরপিএমটা কিন্তু খুব একটা কিন্তু ফ্যাক্ট করবে না। যদি ছোট বড় হতো তাহলে আরপিএমটা একটু ফ্যাক্ট হতো। তাহলে আমরা প্রথম দেখি ঘড়ি এক্স গিয়ার যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তাহলে দ্বিতীয় চাকাটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, তৃতীয় চাকাটা আবার ঘড়ির কাঁটার দিকে, চতুর্থটা আবার কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। তাহলে এখানে দেখুন মোশন আমরা দেখি। তাহলে সঠিক উত্তর ছিল ঘড়ির কাঁটার বিপরীতে 10 আরপিএম। যেহেতু চাকা সমান সেহেতু আমাদের আরপিএম কিন্তু কম হবে না। প্রশ্ন 11, যদি এক্স গিয়ার ঘড়ির কাঁটার বিপরীতে 10 আরপিএম স্থির গতিতে ঘুরে তাহলে ওয়াই গিয়ার কিভাবে ঘুরবে? আপনারা 5 সেকেন্ড চিন্তা করুন, এরপর আমি উত্তর বলছি। সঠিক উত্তর হলো ঘড়ির কাঁটার দিকে 10 আরপিএম।
তাহলে আমরা ব্যাখ্যাটা দেখি। তাহলে এখানে যেহেতু এক্স গিয়ারটা ঘড়ি কাঁটার বিপরীতে বলা আছে, তাহলে সেহেতু পরের চাকাটি অবশ্যই ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, এর পরের চাকাটি ঘড়ি কাঁটার বিপরীতে, এর পরের চাকাটি অর্থাৎ ওয়াই চাকাটি ঘুরবে ঘড়ি কাঁটার দিকে। এখন দেখেন এক্স গিয়ার এবং ওয়াই গিয়ার কিন্তু দুটোই কিন্তু সমান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরপিএম এর কিন্তু কোনো ধরনের তারতম্য হবে না। প্রশ্ন 12, যদি ওয়াই বারটি স্থির গতিতে বাম দিকে ঘুরে তাহলে এক্স বারটি কিভাবে ঘুরবে? তাহলে আপনারা 5 সেকেন্ড চিন্তা করুন। সঠিক উত্তর হলো বামে একই গতিতে। এখন কিভাবে সেটা আমরা একটু দেখে আসি। যেহেতু ওয়াই বারটি স্থির গতিতে বাম দিকে ঘুরে, এখন দেখতে হবে ওয়াই বারের সংলগ্ন যে চাকাটি আছে সেটা কোন দিকে ঘুরবে। মাথায় রাখবেন বারটা যদি বাম দিকে ঘুরে তাহলে তার সংলগ্ন চাকাটি অবশ্যই উল্টো দিকে ঘুরবে, অর্থাৎ সেটা ডান দিকে ঘুরবে। তাহলে এখন আমরা গিয়ারের সূত্র অনুযায়ী চলে আসি। প্রথম চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে বা ডান দিকে ঘুরে তাহলে দ্বিতীয় চাকাটি অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, তৃতীয় চাকাটি ঘড়ির কাঁটার দিকে, চতুর্থ চাকাটি অবশ্যই কি আপনার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। তাহলে এখানে দেখেন সর্বশেষ যে চাকাটি আছে সেটা ঘড়ির কাঁটার বিপরীতে যখন ঘুরছে তাহলে আমাদের এক্স বারটি কিন্তু বাম দিকে যাবে। এখন কিভাবে ঘুরবে? একই গতিতে, কারণ এক্স বারটার সাথে সংলগ্ন চাকাটি এবং ওয়াই বারের সাথে সংলগ্ন চাকাটি দুটো কিন্তু সমান, সেহেতু কিন্তু দুটি কিন্তু একই গতিতে কিন্তু ঘুরবে। তাহলে আমরা মোশনে দেখি একটু। তাহলে সঠিক উত্তর হলো বামে একই গতিতে। আশা করি গিয়ারের প্রশ্নে আর কোনো সমস্যা হবে না। স্প্রিং এর প্রশ্নগুলো সমাধান করার আগে আমরা কিছু বেসিক জিনিস পড়ে আসি। সেটা হচ্ছে এখানে দেখেন স্প্রিং আন্ডার টেনশন এন্ড কম্প্রেশন। তাহলে এখানে টেনশন এবং কম্প্রেশন দুটো কিন্তু শব্দ আছে। তাহলে আমরা চিত্রের মধ্যে দেখি। প্রথম আছে নো ফোর্স অ্যাপ্লাইড, অর্থাৎ কোনো শক্তি প্রয়োগ করা হয়নি। টেনশন অ্যাপ্লাইড, অর্থাৎ শক্তি প্রয়োগ করে স্প্রিংটাকে টেনে লম্বা করা হলো। কম্প্রেশন অ্যাপ্লাইড, অর্থাৎ স্প্রিংটাকে শক্তি প্রয়োগ করে ছোট করা হলো। তাহলে আমরা দেখি স্প্রিং প্যাটার্ন, অর্থাৎ স্প্রিং কতভাবে হতে পারে। একটা হচ্ছে সিরিজ স্প্রিং আর একটা হচ্ছে প্যারালাল স্প্রিং। সিরিজ স্প্রিং হচ্ছে আপনার একটা একটা করে যদি স্প্রিং যদি পাশাপাশি যদি বসানো হয় সেটা হচ্ছে সিরিজ স্প্রিং, সিরিজ তৈরি হয়। আর প্যারালাল হচ্ছে যদি একই দণ্ডের মধ্যে বা একই বারের মধ্যে যদি আপনার যদি একাধিক স্প্রিং যদি উপর নিচে বসানো হয় তাহলে সেটা হয় প্যারালাল স্প্রিং। তাহলে এই দুটো জিনিস মাথায় রাখবেন, কারণ প্রশ্ন হলে কিন্তু এই দুটোর উপরে কিন্তু ভিত্তি করে হয়। তো আমরা প্রশ্নটা দেখে আসি। A force of 5 kg compresses the springs in series 10 cm. What will be the total distance that the springs in parallel are compressed? তাহলে আমরা চিত্রটা একটু করে দেখেন। চিত্র দেখে আপনারা 5 সেকেন্ড চিন্তা করুন। সঠিক উত্তর হলো 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখন দেখি ব্যাখ্যাটা কিভাবে হয়। তাহলে এখানে কিন্তু আপনারা 5 কেজিটা কিন্তু, অর্থাৎ স্প্রিং এর প্রশ্নে কিন্তু 5 কেজিটা কিন্তু খুব একটা ফ্যাক্ট করে না। ফ্যাক্ট হচ্ছে আপনার সেন্টিমিটারটা বা সিরিজের কোন ধরনের কত সেন্টিমিটার দেওয়া আছে সেটা কিন্তু আপনাকে কিন্তু দেখতে হবে। তাহলে আমরা ব্যাখ্যাটা দেখি। এই ধরনের প্রশ্ন সমাধানের সময় স্প্রিংকে গণ্য করতে হয়। প্রশ্নে দেওয়া ছিল সিরিজ স্প্রিং 10 সেন্টিমিটার। যদি স্প্রিংটাকে প্যারালাল স্প্রিং এ কম্প্রেস করতে হয় তাহলে দেখতে হবে প্যারালাল স্প্রিং এ কতটি স্প্রিং আছে। তাহলে প্যারালাল স্প্রিং এ যতগুলো স্প্রিং থাকে তত দিয়ে ভাগ করলে উত্তর বের হয়ে আসবে। তাহলে এখানে সিরিজ স্প্রিং ছিল 10 সেন্টিমিটার এবং প্যারালাল স্প্রিং এ দুটি স্প্রিং আছে। তাহলে আপনারা দেখেন নিচের দিকে যে দুটি স্প্রিং একই বারের মধ্যে দেওয়া আছে সেটা হচ্ছে প্যারালাল স্প্রিং। প্যারালাল স্প্রিং দুটি স্প্রিং আছে বিধায় আমরা 10 সেন্টিমিটারকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর পাবো 5। যদি প্যারালাল স্প্রিং এ যদি 5টা স্প্রিং থাকতো তাহলে আমরা 10 কে 5 দিয়ে ভাগ করলে উত্তর আসতো 2। অর্থাৎ এখানে যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে আপনার সিরিজের যত সেন্টিমিটার দেওয়া থাকবে, প্যারালালে যতটা স্প্রিং দেওয়া থাকবে তত দিয়ে আমরা সেন্টিমিটারকে ভাগ করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর ছিল 5 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারলেন। তাহলে এখন আপনাদের জন্য কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আপনারা চিন্তা করে উত্তর বের করবেন। বের করার পরে আপনারা সেগুলো কমেন্টে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও পেতে চান সেটিও কমেন্টে জানাবেন, আর অবশ্যই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে খুব দ্রুত আপনার কাছে পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।